বৃত্ত চিনি, ঠিক আছে? তোমাদের বইয়ের 161 নম্বর পৃষ্ঠা, সবে 161 নম্বর পৃষ্ঠা দেখো। আচ্ছা, বৃত্ত আমরা তো সবাই জানি, আমরা ছোট থেকে বৃত্ত কি জিনিস পড়ে আসছি, তাই না? আচ্ছা, বৃত্তের সংজ্ঞাটা কেউ একজন আমাকে দাও তো। বৃত্ত কাকে বলে, কে বলতে পারবে? বৃত্ত কাকে বলে, কে বলতে পারবে? কেউ একজন বলো, বৃত্ত কাকে বলে? কেউ পারবে না? বা স্যার বলবো? হ্যাঁ, বলো। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা একবার ঘুরে ওই বিন্দুতে আসে তাকে বৃত্ত বলে। ভেরি গুড। তার মানে কি, বৃত্তের একটা নির্দিষ্ট কি থাকবে? কেন্দ্র থাকবে, তাই না? বৃত্তের একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে। সেই কেন্দ্রটাকে, এই বিন্দুটাকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে একটা বক্ররেখা এর চারপাশে ঘুরে আসবে। বাট শর্ত কি? সমান দূরত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ এই বৃত্ত থেকে এখানের দূরত্ব যা হবে এখানের দূরত্ব তাই হবে, ঠিক আছে? স্যার অর্থাৎ সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রামিস স্যার, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, তার মানে কি, বৃত্তে বৃত্ত হতে হলে কি হতে হবে? শর্ত হচ্ছে কেন্দ্র থেকে এই বক্ররেখাটা, এই যে বক্ররেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই বক্ররেখাটার দূরত্ব কেন্দ্র থেকে সবসময় সমান হতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি কি কি বলছে আমাদের এখানে। আমাদের এখানে একটা দলগত কাজ দেওয়া হয়েছে। দলগত কাজটা কি আমরা দেখে নিই। দলগত কাজটা হচ্ছে বৃত্তাকৃতি বস্তুর নাম লেখার প্রতিযোগিতা। সময় 5 মিনিট। আচ্ছা, তো তোমরা তোমাদের আশেপাশে বৃত্তাকৃতি কি কি বস্তু দেখতে পাও, হ্যাঁ, সেটার নাম লেখার প্রতিযোগিতা হচ্ছে। এটার কথা বলছে একটা দলগত কাজ, যে কে কত বেশি গোলাকার জিনিসের নাম লিখতে পারো, ঠিক আছে? তো আমরা অনেক কিছুই দেখে থাকি আমাদের আশেপাশে, তো আমরা এই প্রতিযোগিতাটা আপাতত করবো না এখানে, আমরা পরবর্তীতে কি আছে চলে যাব। কারণ আমরা জানি আমাদের স্টুডেন্ট যারা তোমরা আছো তোমরা সবাই পারবে, ঠিক আছে? স্যার কিছু দেখতে পাচ্ছি না যে। স্যার আমিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি শেয়ার করিনি, শেয়ার করি। এখন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলছে, আয়তাকৃতি কাগজ দিয়ে বৃত্ত বানাই, ঠিক আছে? আয়তাকৃতির কাগজ দিয়ে আমরা কিভাবে বৃত্ত বানাতে পারি সেটা কথা বলছে। তোমরা কি এটা কখনো ট্রাই করেছো, আয়তাকৃতি কাগজ দিয়ে কিভাবে বৃত্ত বানানো যায়? এগুলো ট্রাই করেছো এটা? দেখো কি বলছে, একটি পিন, একটি পেন্সিল, দুটি ছোট ছিদ্র সহ একটি আয়তাকৃতি কাগজ সংগ্রহ করি। এবার নিচের চিত্র অনুযায়ী এগুলো ব্যবহার করে খাতায় একটি বক্ররেখা অঙ্কন করি। আমরা যদি একবার গোলাকারে পেন্সিলটি ঘুরিয়ে আনি তাহলে কেমন আকৃতি হবে? ডেফিনেটলি একটা বৃত্ত আকৃতি হবে। আচ্ছা, আমরা যদি দেখো, আমরা যদি এরকম করি, একটা আয়তাকার কিছু একটা নেই, যেমন ধরো, একটা আয়তাকার আমি কিছু একটা নিই, ধরো একটা কাগজ, এবং আয়তাকার একটা কাগজ, ঠিক আছে? আয়তাকার বস্তু বলতে কি বুঝি সবাই জানি না? যে জি জি স্যার। বিপরীত বাহুগুলো সমান হবে, ঠিক আছে? তো এটা একটা আয়তাকার কাগজ নিলাম।
এই কাগজটা নিয়ে আমরা এই জায়গায় একটা যদি ছিদ্র করি ছোট্ট, এই যে এই জায়গায় একটা ছিদ্র করে নিলাম, পিন দিয়ে ধরে রাখলাম, এই জায়গায় আরেকটা ছিদ্র করে নিলাম, ঠিক আছে? তো এই এক জায়গায় পিন দিয়ে ধরে রেখে আরেক জায়গায় আরেকটা যে ছিদ্র আছে, এই ছিদ্রটাতে যদি আমরা পেন্সিল ধরি আর এটাকে যদি এই বরাবর আমরা ঘোরাই, ঠিক আছে, তাহলে দেখবো যে একবার সম্পূর্ণ রূপে যদি ঘুরে আসে, তাহলে আমরা কি পাবো? এরকম একটা, এই যে তোমাদের 61 যে পৃষ্ঠা দেখতে পাচ্ছ, 61 পৃষ্ঠার মধ্যে একটা কি হবে? বৃত্ত আমরা পাবো, ঠিক আছে? এই যে এরকম একটা বৃত্ত আমরা পাবো। কেন এরকম একটা বৃত্ত পাবো? আমরা কি জানলাম কিছুক্ষণ আগে, যে বৃত্ত তৈরি হওয়ার একটা শর্ত হচ্ছে কি, সবসময় সমান দূরত্ব বজায় থাকতে হবে, অর্থাৎ কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই দেখো কেন্দ্র, এই যেখানে পিন বসাবো তোমরা, এই যে এই জায়গাটা থাকবে তোমাদের পিন, ঠিক আছে? এই জায়গায় একটা পিন রাখবে আর এই জায়গায় থাকবে হচ্ছে কি পেন্সিল, তাই না? এই জায়গায় থাকবে পেন্সিল। তো দেখো এই পিন এবং পেন্সিল, এই যে মধ্যকার যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু সবসময় সমান থাকবে, কারণ এখানে এই ছিদ্রটা তো আর পরিবর্তন হবে না, তাই না? তার মানে এটা যদি এই ডিস্টেন্স, পিন যেখানে আমরা ধরবো এবং পেন্সিল যেখানে ধরবো, সেই বৃত্তটা কি থাকবে? এই দুটো পয়েন্ট সবসময় একই জায়গায় থাকবে। যদি এই দুটোর মধ্যে ডিস্টেন্স হয় 5 সেন্টিমিটার, সবসময় 5 সেন্টিমিটারই থাকবে। আর যখন আমরা পেন্সিলটাকে ঘোরাবো, অর্থাৎ এই যে এই দাগ বরাবর নিয়ে আসবো, তখন দেখবো এইটা, এখান থেকে এই পর্যন্ত আমার ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার, আবার এখান থেকে এই পজিশনের ডিস্টেন্স হচ্ছে আমার 5 সেন্টিমিটার, তাই না? তো প্রতি ক্ষেত্রে আবার যখন এইদিকেও মানে প্রতি ক্ষেত্রেই আমাদের ডিস্টেন্সটা হবে 5 সেন্টিমিটার। যখন আমি পুরো একবার ঘুরে আনবো, তখন পুরো এরকম একটা বৃত্ত পাবো, এবং এই যেখানে পিন ধরবো সেটা হবে আমার কেন্দ্র, এবং প্রত্যেক জায়গায় আমি ডিস্টেন্স পাবো হচ্ছে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করে। বুঝতে পেরেছি না? তো এইভাবে আলটিমেটলি আমরা কি পাবো? একটা বৃত্ত পাবো, সেটার কথাই বলছে। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে যে কাগজ কেটে বৃত্ত বানানো। কাগজ কেটে বৃত্ত বানানোর কথা বলছে। কাগজ কেটে কিভাবে বৃত্ত বানাইছে, এখানে দেখা যাচ্ছে যে এগুলো খুবই ইজি কাজ। কাগজ, একটা একটা কাগজ নিয়ে সেখানে দাগ দিয়ে সেটাকে কেচি দিয়ে কেটেই তৈরি করা হচ্ছে একটা বৃত্ত, এভাবে। আর একটা বৃত্ত কিভাবে তৈরি হয় তোমাদের একটা ধারণা দেওয়া হয়েছে, যে একটা বৃত্ত তৈরিতে কতগুলো বিন্দু ব্যবহৃত হয় বলতো? অসংখ্য ছোট ছোট বিন্দু কিন্তু এই পরিধির উপরে থাকে। বৃত্তের পরিধি সম্পর্কে তোমরা কি জানো? জি স্যার। জি স্যার। বৃত্তের যে ছোট ছোট ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এগুলো কি তোমাদের সবাই রিভিশন করে নেই। যে একটা ধরো বৃত্ত, ঠিক আছে? আহ বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, এই ব্যাপারগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা বৃত্তর যদি একটা কেন্দ্র ধরে নিই, এই বৃত্তটার, এটাকে ধরে নিই আমাদের বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রকে আমরা ও দ্বারা প্রকাশ করি, আর এটাকে এ বি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এখানে বৃত্তের ব্যাস আমরা কোনটাকে বলতে পারি এবং ব্যাসার্ধ কোনটাকে বলতে পারি? স্যার হচ্ছে ব্যাস হচ্ছে এবি আর ব্যাসার্ধ হচ্ছে ওবি। আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে ও বি। তাহলে ও এ কি, ও এ কি ব্যাসার্ধ হতে পারে? ও এ হইতে পারে স্যার। আচ্ছা, এটাকে ও সি, এটাকে কি ব্যাসার্ধ বলতে পারি? জি স্যার। আচ্ছা, আর পরিধি কোনটা, পরিধি কোনটাকে বলবো? স্যার হচ্ছে বৃত্তের সম্পূর্ণ যেটা দৈর্ঘ্য ওইটাকে পরিধি বলা হয়। আচ্ছা, ধরো যে এই পয়েন্ট থেকে ধরে নিলাম যে এটা ডি একটা পয়েন্ট,
ধরো ডি পয়েন্ট থেকে আমরা হাঁটা শুরু করলাম, ডি পয়েন্ট থেকে হাঁটা শুরু করে এই যে এই দিক বরাবর এই দিক বরাবর হাঁটতে হাঁটতে এক সময় পুরো বৃত্তটা ঘুরে আবার ডি পয়েন্টেই আমরা আসলাম, ঠিক আছে? আবার ধরো যে ডি পয়েন্টেই আমরা ফিরে আসলাম। তাহলে এই যে ডি পয়েন্ট থেকে হাঁটা শুরু করে বৃত্তাকার পথে আবার ডি পয়েন্টে হাঁটলাম, ঠিক আছে? ধরে নাও যে বৃত্তাকার পথে আমি টোটাল 10 মিটার হাঁটলাম, ঠিক আছে? টোটাল ডি পয়েন্ট থেকে হাঁটা শুরু করে আবার ডি পয়েন্টে আসলাম, টোটাল আমি 10 মিটার হাঁটলাম। তাহলে পরিধি কত হবে বলো তো? 10 মিটার। তাহলে পরিধি হবে 10 মিটার। সবাই বুঝতে পারছো তো নাকি? জি স্যার। তাহলে আমরা কি জানলাম? পরিধি জানলাম, ব্যাস জানলাম, ব্যাসার্ধ জানলাম। আরেকটা কি জিনিস বাকি আছে বলো তো, কেউ একজন বলতে পারবে? জ্যা আর বৃত্তচাপ। জ্যা এবং বৃত্তচাপ, ভেরি গুড। আচ্ছা, জ্যা তাহলে কোন জিনিসটা হবে এখানে? আচ্ছা, এই যে আমি চিত্র আঁকছি, এই চিত্রের মধ্যে একটা জ্যা এর নাম বলো তো কেউ একজন। এবি। এবি। এ বি একটা জ্যা, ভেরি গুড। এ বি, তবে এ বি হচ্ছে একটা বিশেষ ধরনের জ্যা, তাই না? বৃত্তের বৃহত্তম জ্যা। হ্যাঁ, বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যাকেই কি বলা হয়? ব্যাস বলা হয়। ব্যাস। আর এই যে এখানে এটাকে ধরি যে পি কিউ, ঠিক আছে? এই পি কিউ, এটাকে আমরা বলতে পারি কি? জ্যা। এটাও একটা জ্যা, তাই না? পি কিউ একটা জ্যা, বাট বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস। আবার এভাবেও বলতে পারি কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। তো ব্যাসের আমরা বিভিন্ন ধরনের সংজ্ঞা পেলাম। আচ্ছা, ব্যাসের আমরা যে দুটো সংজ্ঞা পেলাম, এটা কে বলবে? আমাকে ইভা বলো তো। আমরা ব্যাসের দুটো সংজ্ঞা পেয়েছি, আর বাকি সবাই লিখে নাও, ঠিক আছে? বাকি সবাই লিখে নাও যে ব্যাস কাকে বলে। ইভা কি ক্লাসে আছো? স্যার আমি শুনেছি বাট আমি সংজ্ঞাটা না বানায় বলতে পারছি না তেমন করে। আচ্ছা, অন্য কেউ বলতে পারবে? স্যার আমি বলি। আহ না, তুমি না। আহ, জেমি বা সুবা বলতে পারবে, বা রামিসা? জি স্যার পারবো। আচ্ছা, জেমি আমাকে বলো তো। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। আচ্ছা, আরেকটা, আরেকটা কে বলবে? বৃত্তের সুবা বলো। বৃহত্তম জ্যাকে আচ্ছা, বৃত্তের ঠিক আছে। বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। আচ্ছা, তাহলে আমরা দুটো ব্যাসের দুটো সংজ্ঞা পেলাম, যে একটা হচ্ছে কেন্দ্রগামী জ্যা, এবং আরেকটা হচ্ছে বৃত্তের বৃহত্তম। তাহলে আমরা ব্যাসের সংজ্ঞাটাকে আরো সুন্দরভাবে বলতে পারি, বৃত্তের বৃহত্তম এবং কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, এভাবে বলতে পারি না? তাহলে জি স্যার। আরো অনেক জি স্যার। স্পেসিফিক এবং সুন্দর হয় সংজ্ঞাটা, ঠিক আছে? তাহলে সবাই লিখে নাও খাতায়, যে ব্যাস কাকে বলে? বৃত্তের বৃহত্তম এবং কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়। আচ্ছা, সবার কি লেখা হয়ে গিয়েছে? স্যার এটাও হবে না যে ব্যাসার্ধের দ্বিগুণকে ব্যাস বলে? হ্যাঁ, এটাও হ্যাঁ হবে। স্যার এটাও তো ব্যাসার্ধের হবে। ব্যাসার্ধের দ্বিগুণকে ব্যাস বলে, এটাও হবে। কিন্তু কথা হচ্ছে ব্যাসার্ধ কোথা থেকে আসছে? ব্যাসার্ধ আসছে ব্যাস থেকে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ব্যাস থেকেই আমরা ব্যাসার্ধের সংজ্ঞাটা দিই, তাই এই জন্য আমি প্রিফার করি ব্যাসার্ধকে দিয়ে ব্যাসের সংজ্ঞাটা না দেয়াই বেটার। জ্যাকে দিয়ে ব্যাসার্ধের ব্যাসের সংজ্ঞাটা দেয়া বেটার, ঠিক আছে? ওটাও সঠিক, ওটা ভুল হবে না। ওটা যদি তুমি লেখো তাতেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কোনো টিচারের সেটাকে ভুল বলবে না। বাট আমার কাছে মনে হয় বেটার অপশন হচ্ছে এটাই, জ্যা এর মাধ্যমে ব্যাসের সংজ্ঞাটা দেয়া, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারণ ব্যাসার্ধের সংজ্ঞাটা আমরা ব্যাস থেকে দিই, যে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়, বা কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়, ঠিক আছে? ব্যাসার্ধের সংজ্ঞাটা এভাবে লিখতে পারো, ব্যাসার্ধে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়,
অথবা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। আচ্ছা, সবার লেখা হয়ে গেলে আমাকে একটু জানাও, আমরা পরবর্তীতে প্রসিড তাহলে করি সামনে। স্যার লেখা শেষ। আচ্ছা, স্যার এখন আমরা লেখা তাহলে শেষ। আচ্ছা, এখন আমরা জানবো কি? এখন আমরা জানবো হচ্ছে কোন একটা জিনিস বাকি আছে, কে বলবে? বৃত্তচাপ। বৃত্তচাপ। আচ্ছা, এখন এখানে কি কোনো বৃত্তচাপ দেখা যাচ্ছে? আমাকে বলো তো ইভা, তুমি কি এখানে কোনো বৃত্তচাপ দেখতে পাচ্ছো? আমরা যে ড্র করেছি এখানে। নো স্যার। এখানে বৃত্তচাপ দেখা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি, দেখো এখানে। আচ্ছা জুয়াইরিয়া, তুমি বলো তো এখানে কি 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 বৃত্তচাপ দেখতে পাচ্ছ তুমি? সি সিবি এবং হচ্ছে এই যে সিবি, সিবি একটা এই পোর্শনটুকু একটা বৃত্তচাপ হতে পারে, ঠিক আছে। এসি। এসি হতে পারে, হ্যাঁ, ভেরি গুড। তারপরে পিকিউ হতে পারে না? জি স্যার, পিকিউ হবে। পিকিউ কিন্তু একটা বৃত্তচাপ হতে পারে, ঠিক আছে। তারপরে তোমার এসিও একটা বৃত্তচাপ হতে পারে, ঠিক আছে। এই যে বৃত্তের পরিধির কোন একটা অংশটাকে বলা হচ্ছে তোমার বৃত্তচাপ, ঠিক আছে। বুঝতে পেরেছো? জি স্যার। কেউ কি কিছু বলছো? কেউ কিছু বলতে চাচ্ছো? আচ্ছা, তাহলে কেউ আমাকে বলো তো, বৃত্তচাপের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? স্যার আমি বলি। হ্যাঁ, স্যার অবশ্যই আমি বলো। বলি। বলো বৃত্তচাপ কাকে বলে? স্যার আমি রামিসা বলতেছি। হ্যাঁ, রামিসা বৃত্তের বলো। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যকার পরিধির অংশকে হচ্ছে বৃত্তচাপ বলে। ভেরি গুড। আচ্ছা সুভা, তুমিও বলো। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে, হ্যাঁ দুটোই সঠিক। আর কোন সংজ্ঞা কেউ বলতে চাও? জুয়েরিয়া? বৃত্তের পরিধির অংশকে হচ্ছে বৃত্তচাপ বলে। বৃত্তের স্যার পরিধির আমি অংশকে বলি, হ্যাঁ বলো অবশ্যই। জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেকটি অংশকে বৃত্তচাপ বলে। হ্যাঁ, ভেরি গুড, এটাও সঠিক। তাহলে আমরা কয়টা সংজ্ঞা পেলাম? সবাই তাহলে জেনে রাখো যে আমরা সবাই যে বলেছি সবার সংজ্ঞাগুলোই কিন্তু সঠিক হয়েছে। দেখো, জেমি বলেছে কি জ্যা দ্বারা বিভক্ত আরেকবার বলো জেমি, জ্যা দ্বারা বিভক্ত জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেকটি অংশকে বৃত্তচাপ বলে। প্রত্যেকটি অংশকে বৃত্তচাপ বলে। তাহলে তোমার সংজ্ঞা অনুযায়ী এখানে একটা বৃত্তচাপ দুটো কি কি বলতো? এখানে পি কিউ একটা জ্যা, তাহলে পি কিউ দ্বারা বিভক্ত একটা হচ্ছে পি কিউ এই দিক বরাবর, এই যে পি কিউ এর বাহির দিক বরাবর, এই যে এটা পি থেকে কিউ, এটা একটা বৃত্তচাপ পুরাটা। আর এটা হচ্ছে পি কিউ এই দিক বরাবর আরেকটা। তার মানে পি কিউ জ্যা থেকে আমরা দুটো বৃত্তচাপ পেলাম, তাই না? আচ্ছা, জি তাহলে স্যার। তাহলে এটা হচ্ছে জেমির সংজ্ঞা অনুযায়ী আমরা পেলাম। আচ্ছা, আর কে কে বলেছো পরিধির পরিধির যে কোনো অংশকে আমরা কি বৃত্তচাপ বলতে পারি, তাই না? তাহলে দেখো পরিধির একটা অংশ কি এপি, এপি একটা অংশ না? এই যে এপি, জি স্যার। তাহলে এপি কে কি আমরা বলতে পারি চাপ? হ্যাঁ, আমরা বলতে পারি, কারণ এপি তো একটা পরিধির অংশ, তাই না? তাহলে এপি কেন বৃত্তচাপ হবে না? অবশ্যই এপি একটা বৃত্তচাপ। তারপরে বি কিউ, বি কিউ কি হতে পারে? জি স্যার। হ্যাঁ, জি বিকিউ স্যার। হতে পারে। আবার সিবিইউ হতে পারে। আবার সিকিউ কি হতে পারে বৃত্তচাপ? সিকিউ, জি স্যার হবে। হ্যাঁ, সিকিউও হতে পারে। আবার সিপিইউ হতে পারে, ঠিক আছে। সিপি হলে এই যে পুরো অংশটুকু হবে, এই যে এখান থেকে এখান পর্যন্ত এই অংশটা, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, ঠিক আছে। আবার তাহলে এখন দেখো তো এবি, এবি কি হতে পারে?
জি স্যার। হ্যাঁ, জি এ স্যার। হতে পারে। এখন আমাকে ইভা বলো তো, একটা জ্যা, বৃত্তের একটা জ্যা, যে কোনো একটা জ্যা কয়টি বৃত্তচাপ তৈরি করে? এই যে যেখানে আমি এখন দেখতে পাচ্ছ এ বি হচ্ছে একটা জ্যা, বা তোমার হচ্ছে বৃহত্তম জ্যা। এই বৃহত্তম জ্যাটা কয়টা বৃত্তচাপ তৈরি করেছে বলো তো? এখানে কয়টা বৃত্তচাপ আছে এখন এই বৃত্তটার মধ্যে, দেখতে পাচ্ছ এবার? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। কয়টা বৃত্তচাপ এখানে? এখানে দুটো স্যার বৃত্ত, একটা, না, এই যে দুটা। উপরের উপরের দিক বরাবর, এই দিক বরাবর একটা বৃত্তচাপ, আর এই যে নিচের দিক বরাবর আরেকটা বৃত্তচাপ, ঠিক আছে? এই সেম জিনিসটাকে যদি আমরা আরেকভাবে দেখি, দেখো ছোট্ট একটা বৃত্ত দিয়ে দেখাই। ধরো যে এটা একটা বৃত্ত, হ্যাঁ, আর এটা হচ্ছে বৃত্তের একটা জ্যা, এ বি জ্যা, ঠিক আছে? তাহলে এই যে উপর দিক বরাবর একটা বৃত্তচাপ হলো, আর এই যে নিচ বরাবর আরেকটা বৃত্তচাপ হলো, ঠিক আছে? এরকম একটা জ্যা একটা বৃত্তের দুইটা বৃত্তচাপ তৈরি করে, বা এভাবেও বলতে পারো দুটি বিন্দু দুটি বৃত্তচাপ তৈরি করে। একটা বৃত্তের পরিধির উপর দুটি বিন্দু, যেমন এ এবং বি, একটা বৃত্ত এ বি বৃত্ত, মানে এ বি, এই বিন্দু দুটো এই পরিধির উপর দুটা বিন্দু না? দেখো তো উপরে যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এ এবং বি, যে এ এ পয়েন্টটা এবং বি পয়েন্টটা এই বৃত্তের পরিধির উপর দুটো পয়েন্ট না, দুটো বিন্দু না? তো এই দুটো বিন্দু, হ্যাঁ। দেখো এই দুটো বিন্দু ইয়েস মিলে স্যার। কয়টি তাহলে আমাদের তৈরি করতেছে বৃত্তচাপ? দুইটি বৃত্তচাপ তৈরি করতেছে, ঠিক আছে? তো বৃত্তচাপ সম্পর্কে এখন তোমাদের ধারণা ক্লিয়ার, তাহলে আমরা কি কি নিয়ে জানলাম আমরা? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে যদি বলে বৃত্তের কেন্দ্র কাকে বলে, কি লিখবা? স্যার আমি বলি, হ্যাঁ, বলো, বৃত্তের কেন্দ্র কাকে বলে? স্যার আমি বলবো। বৃত্তের বিন্দুকে কেন্দ্র বলে, বৃত্তের স্থির বিন্দুকে কেন্দ্র বলে যা পরিধি থেকে সমান দূরত্বে অবস্থিত। পরিধি স্যার থেকে, আমি বলি, হ্যাঁ বলো বলো রামেশা। বৃত্তের বক্ররেখাটির উপর যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব অবস্থিত উম, থাকে তাকে বৃত্তের কেন্দ্র বলে। ভেরি গুড, এটাও সঠিক, যে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত বিন্দুটিকে বলা হয় বৃত্ত। যেমন এই যে পরিধির উপর এ একটা, আমরা দেখো এখানে অনেকগুলো আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি এই বৃত্তের উপরে, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, আবার দেখো যে সি একটা পয়েন্ট, ডি একটা পয়েন্ট, ই একটা পয়েন্ট, ঠিক আছে? তাহলে বৃত্তের যে কোনো পরিধির উপর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু হতে পারে এ, হতে পারে বি, হতে পারে সি, টি, ই, ঠিক আছে? এই যে কোনো বিন্দু থেকে আমরা এই বিন্দুটা অর্থাৎ কেন্দ্র ও ধরলাম, এই ও এর দূরত্বটা সবসময় আমরা কি পাবো? সেম পাবো। যদি এটা হয় 5 সেন্টিমিটার, সি ও সি যদি 5 সেন্টিমিটার হয়, ইও হবে 5 সেন্টিমিটার। আর এরকম সমান দূরত্বে যে বিন্দুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, তাই না? জি স্যার। আর এর স্যার, আগে, এর আগে কে বলেছো? এর আমি আগে জুয়াইরিয়া। জুয়াইরিয়া, তুমি যেটা বলেছো সেটাও সঠিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বৃত্তের কেন্দ্র জানলাম, পরিধি জানলাম, ব্যাস জানলাম, ব্যাসার্ধ জানলাম, জ্যা জানলাম, এবং বৃত্তচাপ জানলাম, তাই না? ওকে, আচ্ছা, এই দেখো এখানে তোমাদেরকে যদি কেউ বলে যে একটা বৃত্তের পরিধি কতগুলো বিন্দু নিয়ে গঠিত, কি বলবে বলো তো? অসংখ্য। অসংখ্য, অসংখ্য। অসংখ্য বিন্দু নিয়ে গঠিত। একটা একটা বৃত্তের পরিধি অসংখ্য বিন্দু নিয়ে গঠিত, আর কেন্দ্রে শুধু একটা বিন্দুই থাকে, ঠিক আছে? আর এই দেখো এখানে বৃত্ত ওরা কিভাবে তৈরি করেছে, প্রথমে একটা তারা ত্রিভুজ করছে, ঠিক আছে? তারা একটা একটা করে বাহু বৃদ্ধি করছে, দেখো ত্রিভুজে 3টা বাহু থাকে, ঠিক আছে? ত্রিভুজে 3টা বাহু, চতুর্ভুজে 4টা বাহু, প্রতি ক্ষেত্রে একটা একটা করে বাহু তারা বৃদ্ধি করছে। ত্রিভুজ থেকে চতুর্ভুজ আসছে, চতুর্ভুজ থেকে এই যে এটা কি বলতো, এটাকে কি বলবো আমরা? পঞ্চভুজ। পঞ্চভুজ। আচ্ছা, ইভা বলতো এটাকে আমরা কি বলবো, পঞ্চভুজের পরেরটাকে, এই যে এটাকে?
স্যার আমি বলি স্যার আমি এই স্থূলভুজ না এরকম টাইপের একটা নাম ছিল। এটার নাম হচ্ছে, স্যার আচ্ছা আমি বলি রামেশে বলো। হ্যাঁ, স্যার ষড়ভুজ। ষড়ভুজ, ভেরি গুড। এটার নাম হচ্ছে ষড়ভুজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে এটার নাম কি বলো? এটার নাম কি হবে, কে বলবে? স্যার অষ্টভুজ। সপ্তভুজ না স্যার? হুম, দেখো ভালো করে দেখো, কয়টা বাহু আছে? গুনে দেখো, একটা একটা করে গুনে দেখো, একটু সময় নিয়ে দেখো কয়টা আছে। একটু সময় নিয়ে, যে আমি জুম করে দিচ্ছি, ঠিক আছে। বইও তোমাদের ছোট করে আছে, আমি তোমাকে জুম করে দেখাচ্ছি স্যার কয়টা। 10টা বাহু। 10টা বাহু স্যার আছে। আচ্ছা, স্যার 10। আচ্ছা, এখানে 10টা বাহু আছে, ঠিক আছে। তাহলে এখন 10টা বাহু দ্বারা, আমরা তো জানি 3টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, 5টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে পঞ্চভুজ বলে। এখন তাহলে 10টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, কি হবে বলো তো? কেউ বলতে পারবে? তো দশমভুজ। দশম, যারা কাছাকাছি গিয়েছে, বাকিরা ট্রাই করো। বাকিরা স্যার দশভুজ। দশভুজ, ভেরি গুড। এই তো ধরতে পেরেছো, এটার নাম হচ্ছে দশভুজ, ঠিক আছে। দশভুজ, ওকে। এর পরেরটা, এর পরেরটা, এর পরেরটাতে দেখো তো, গুনে দেখো তো কয়টা আছে। স্যার 12টা আছে। 12টা ভুজ, তাহলে আমরা এটাকে কি বলবো? 12 ভুজ বলতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। এখন কি বলছে, এই যে এভাবে কিন্তু আরো বৃত্তের এরকম বাহু ইনক্রিজ করতে করতে, বৃদ্ধি করতে করতে এক সময় দেখা যাবে যে আমরা অলমোস্ট বৃত্তের মতো একটা আকৃতি পেয়ে গেছি, ঠিক আছে। যেমন এই যে আমরা এখানে 12টা ভুজ যেখানে আছে, সেটা দেখেই অনেকটা বৃত্তের মতো লাগতেছে, ঠিক আছে। যখন আমরা বাহুর সংখ্যা আরো অনেক বেশি করব, এখানে তো 12টা মাত্র বাহু, তাই না? তাহলে একটু চিন্তা করে দেখো, এখানে হচ্ছে 12টা, তাহলে এখানে যদি আমি 100টা করি, 100টা বাহু করি, তাহলে কত, বাহুগুলা কত ছোট ছোট হবে এবং দেখতে অনেকটা এরকম বৃত্তের মতোই হয়ে যাবে না? জি স্যার। ইয়েস এরকম স্যার। করে তখন দেখা যাবে এই বাহুগুলো আর বাহু থাকবে না, বাহুগুলো ছোট হতে হতে, দেখো প্রথমে ত্রিভুজের একটা বাহু কত বড় ছিল, তো তারপরে চতুর্ভুজের বাহুটা আরেকটু ছোট হয়ে গেছে, তারপরে পঞ্চভুজের বাহুগুলো আরেকটু ছোট হয়ে গেছে, ষড়ভুজের বাহুগুলো আরো একটু ছোট হয়ে গেছে পঞ্চভুজের থেকে। আবার যখন আমরা দশভুজ করলাম, দশভুজের বাহুগুলো ষড়ভুজের বাহু থেকে আরো ছোট হয়ে গেছে। এভাবে ছোট হতে হতে যখন আমরা 100, 200 এরকম বাহু নিব, তখন দেখা যাবে যে এই বাহুগুলো আর বাহু থাকবে না, বাহুগুলো ছোট হতে হতে এরকম করে ছোট হতে 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 এক সময় এরকম বিন্দুতে পরিণত হয়ে যাবে। আর এইরকম অসংখ্য বিন্দু নিয়েই গঠিত হয় এক একটা বৃত্ত। সবাই ক্লিয়ার তো, বুঝতে পেরেছি না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন তাহলে আমরা পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজ নাম্বার হচ্ছে 163 নম্বর পেজ। এখানে কি বলছে, দড়ি ও পেরেক ব্যবহার করে মাটির উপর বৃত্ত বানায়। এরকম কখনো করেছো কেউ? দড়ি বা পেরেক ব্যবহার করে মাটির উপর কিভাবে বৃত্ত বানাতে হয়, কেউ কখনো প্র্যাকটিক্যালি নো করেছো? স্যার। নো আচ্ছা, স্যার। সবসময় এগুলো জানা থাকতে হবে, এই ব্যাপারগুলো জানা থাকতে হবে, ঠিক আছে। যে কিভাবে একটা আমি বৃত্ত আঁকতে পারি। ধরো তোমার কাছে আহ তোমাকে একটা বড়, তোমরা সবসময় খাতা কলমে বৃত্ত এঁকে এসেছো, তাই না? যে তোমার কাছে একটা পেন্সিল ইয়েস কম্পাস স্যার। থাকবে, পেন্সিল কম্পাস দিয়ে তোমরা পেন্সিল এবং কাটা কম্পাস, পেন্সিল কম্পাস ব্যবহার করে তোমরা খাতার মধ্যে বৃত্ত আঁকো। কিন্তু এখন তোমাকে একটা বড় বৃত্ত আঁকতে বলা হলো, মাটিতে বৃত্ত আঁকতে বলা হলো, তুমি কিভাবে আঁকবে? তো বৃত্ত তৈরি হওয়ার মেইন কনসেপ্টটা তোমাকে জানা থাকতে হবে, ঠিক আছে। মেইন কনসেপ্টটা কি, কে বলতে পারবে বলো তো?
বৃত্ত তৈরি করার মেইন কনসেপ্টটা কি, মেইন জিনিসটা কি, কোন জিনিসটাকে খেয়াল কেন্দ্র রাখতে হবে? হ্যাঁ বলো জয়দেয়া, বলো। স্যার কেন্দ্র হ্যাঁ কেন্দ্র, কেন্দ্র কি, তারপরে বলো। শুধু কেন্দ্র বললে তো বুঝতে পারবো না। কেন্দ্র এবং স্যার আপনি হচ্ছে কি বলছেন ব্যাসার্ধ। যে স্যার বুঝি নাই ভালো করে। আচ্ছা আমি বললাম যে তোমাকে যদি একটা বড় বৃত্ত কাঁটা কম্পাস ছাড়া আঁকতে বলা হয়, হ্যাঁ, তো তোমাকে জানতে হবে কোন জিনিসটা, তোমাকে জানতে হবে যে বৃত্ত তৈরির মূল বিষয়টা কি, বৃত্ত একটা কিভাবে তৈরি হয় এই জিনিসটা জানতে হবে। আমরা কিন্তু একটু আগেই শিখে আসলাম যে একটা বৃত্ত তৈরি করতে হলে কি করতে হবে। কেন্দ্র ওই যে প্রথমে আমরা একটা এবং দেখলাম না, হ্যাঁ, কেন্দ্র এবং স্যার পরিধির কেন্দ্র কোনো এবং কিছু মধ্যবর্তী হচ্ছে দূরত্বটা, কেন্দ্র এবং স্যার পরিধির কোনো কিছু মধ্যবর্তী দূরত্বটাকে সমান রাখতে হবে। যেমন এই যে আমরা এই যে আয়তাকার কাগজ দিয়ে বৃত্ত আঁকা তৈরি শিখেছিলাম, যে এখানে একটা পিন রেখেছিলাম, এখানে একটা পেন্সিল রেখেছিলাম, তারপরে এটাকে ঘুরিয়ে আমরা একটা বৃত্ত তৈরি করেছিলাম, তাই না? তেমনি একটা দড়ি এবং একটা পেন্সিল, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা বৃত্ত আঁকতে পারবো। ঠিক আছে, তো আমি কেন বললাম যে বৃত্ত আঁকার মেইন কনসেপ্ট যেটা সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, কিভাবে আঁকবো এটা বলে দিই। ঠিক আছে, এরকম সাইজের একটা দড়ি নিয়ে নিব। দড়ির এক প্রান্তে, এই প্রান্তে ধরো একটা পিন আমরা বেঁধে নিব। ঠিক আছে, ধরো যে এরকম একটা পিন আমরা বেঁধে নিব। ঠিক আছে, দড়ির এক প্রান্তে আমরা পিন বেঁধে নিব। তারপরে কি করব, আমার এক বন্ধুকে আমি বলবো এই দড়িটাকে সোজা করে টান টান করে এক বন্ধুকে এক পাশে এখানে এই পয়েন্টে রশিটাকে ধরে রাখতে বলবো, এবং টান টান করে এই যে পিন আছে যে পয়েন্টে, ঠিক আছে, এই পয়েন্টে আমি ধরে এই এই পয়েন্টটাকে চারপাশে যদি একবার ঘুরিয়ে নিয়ে আসি তাহলে কি একটা বৃত্ত হয়ে যাবে না, বলতো? জি আর স্যার। এক্ষেত্রে কোন জিনিস কি হবে বলতো, এক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এই যে দড়ির যে যতটুকু দৈর্ঘ্য, যে রশিটা তুমি নিয়েছো এই রশির যতটুকু দৈর্ঘ্য সেটা কিন্তু সবসময় সমান থাকবে। অর্থাৎ এ থেকে বি পয়েন্টে যা থাকবে দড়ির দৈর্ঘ্য, আবার এ থেকে সি পয়েন্টেও কিন্তু দড়ির দৈর্ঘ্য তাই থাকবে যদি টান টান করে ধরে রাখো, তাই না? তো এরকম করে এই এই পয়েন্টেও কিন্তু একই থাকবে। এ থেকে ডি পয়েন্ট যদি ধরো, এ থেকে ডি পয়েন্টেও কিন্তু তোমার একই দৈর্ঘ্য থাকবে, অর্থাৎ দড়ির দৈর্ঘ্যটা থাকবে। এরকম করে যখন তুমি এই পিনটাকে চারপাশে ঘুরিয়ে দাগ দিতে দিতে চারপাশে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবে, তখন দেখবে যে একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা কাঁটা কম্পাস ছাড়া আমরা বৃত্ত আঁকতে পারি, এবং আহ, আমরা আমাদের খেলার মাঠে বা মাটির উপরে এরকম করে আমরা আঁকতে পারি বৃত্ত। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, এই যে যে বৃত্তটা মাটির উপরে এরা আঁকছে, যে তোমরা ছবি দেখতে পাচ্ছ যে দুটো মেয়ে বসে মাটির উপরে একটা বৃত্ত তৈরি করেছে, তাই না? তো এই বৃত্তটার ব্যাসার্ধ কতটুকু যদি তোমাদেরকে বলি তাহলে কি বলবে বলো তো? বলছেন যে এই বৃত্তটা, এই যে মেয়ে দুটো, তোমাদের বই লক্ষ্য করো 163 নম্বর পেজে, সবাই 163 নম্বর পেজ খেয়াল করলে দেখবে যে দুটো মেয়ে বসে মাছের উপরে কি করছে, বৃত্ত আঁকছে। এই বৃত্তটা কিভাবে আঁকছে, এই বৃত্তটা যেভাবে আঁকছে, তো এর ফলে যে বৃত্তটা তৈরি, তাদের এই বৃত্তটা যে বৃত্ত এঁকেছে সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলতো? জয়েরিয়া দড়ির দৈর্ঘ্যটাই হবে ব্যাসার্ধ। ভেরি দড়ির গুড। দৈর্ঘ্যটা হ্যাঁ হ্যাঁ, এটাই শুনতে যাচ্ছিলাম, যে তারা যদি দড়িটা নেয়, ধরো যে 10 সেন্টিমিটারের, ধরো যে এই দড়ির এই যে আহ, প্রথম থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু প্রান্ত থেকে শেষ প্রান্ত, হ্যাঁ, এই দুটোর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে আমরা বলবো ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। যদি যদি 15 সেন্টিমিটার হয় তাহলে আমরা বলবো যে বৃত্তের ব্যাসার্ধ হবে 15 সেন্টিমিটার। তাহলে যদি বৃত্তের যদি ব্যাসার্ধ হয় 15 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে বলতো? তারা যে 30 সেন্টিমিটার। 30 তিরিশ সেন্টিমিটার। 30 সেন্টিমিটার, ভেরি গুড। কেন? কারণ সেন্টিমিটার। আমি জানি, সেন্টিমিটার। ভেরি গুড। আচ্ছা, আমরা কারণ আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ঠিক আছে, দ্বিগুণ।
আচ্ছা, তাহলে এখন আমাকে একটা কোশ্চেন বলো তো, কোন একটা বৃত্তের জ্যা কখনো কি ব্যাসের থেকে বড় হতে পারে? একটা বৃত্তের জ্যা কখনো কি ব্যাসের থেকে বড় হতে পারে? নো স্যার। পারে না। নো স্যার। পারে না, কেন পারে না এটা আমাকে কে বলবে? সুভা বলো তো কেন পারে না? সুভা, স্যার প্রশ্নটা একবার বলবেন? প্রশ্নটা ছিল যে একটা বৃত্তের জ্যা কখনো ব্যাসের থেকে বড় হতে পারে কিনা। তো ওরা বলেছে যে হ্যাঁ, পারে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি কেন পারে না। স্যার বৃত্তের দীর্ঘতম জ্যাকেই ব্যাস বলে, আর যেহেতু বৃত্তের দীর্ঘতম জ্যা জ্যা বুঝাইছে, তাই দুইটা তো সমানই হচ্ছে, তাই বড় হইতে পারবে না। ভেরি গুড, ধরতে পেরেছ যে বৃহত্তম জ্যাই তো হচ্ছে ব্যাস, অর্থাৎ একটা বৃত্তে সবচেয়ে বড় জ্যা যেটা সেটাই হচ্ছে ব্যাস। তো প্রশ্নই আসে না যে ব্যাসের থেকে জ্যা বড় হতে পারে, ঠিক আছে? ব্যাসের থেকে জ্যা কখনো বড় হতে পারবে না, ঠিক আছে? কিন্তু ছোট কিন্তু আবার হতে পারে, কারণ আমরা দেখেছি কি, এই যে আমরা এর আগে দেখেছি, এই যে একটা বৃত্ত যদি এটা হয়, বৃত্তের এটা হচ্ছে কেন্দ্রগামী জ্যাটা সবচেয়ে বড়, কিন্তু আমরা আবার এটাই যদি ধরি, এটা একটা জ্যা, আর বাকি যতগুলো জ্যাই আঁকো না কেন সবগুলো জ্যাই কি হবে? ব্যাসের থেকে ছোট হবে না বড় হবে বলো তো? ছোট হবে এই স্যার। ছোট হবে। ছোট ছোট হবে। স্যার ছোট। এই যে এ আর বি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাস, সবচেয়ে বড় জ্যা, অর্থাৎ ব্যাস, তাই না? আর এই যে সবচেয়ে বড় জ্যা এর থেকে আর বাকি যত জ্যাই আঁকি না কেন, এই এখান থেকে পি কিউ ধরো বা এক্স ওয়াই ধরো, ঠিক আছে? যত জ্যাই বলো না কেন সবগুলো জ্যাই হবে কি এই এ বি এর থেকে ছোট হবে, ঠিক আছে? Okay. এখানে আরেকটা দলগত কাজ দেওয়া হচ্ছে। দলগত কাজটা কি বলা হচ্ছে আমরা দেখি। কতগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের দড়ি ব্যবহার করে মাটিতে দিশার মতো বৃত্ত তৈরি করো। আচ্ছা, এই যে তারা যে উপরে মাটিতে বৃত্ত তৈরি করছে সেটার কথা বলছে, যে দলগুলোর নাম দাও, প্রত্যেক দলের তৈরি করা বৃত্তগুলো পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। প্রশ্ন কি বলছে দেখি। কোন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, এখন কথা, সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করতে গেলে কি করতে হবে বলতো এখানে আমাকে? তোমরা বলতো, যদি সবচেয়ে ছোট আমরা বৃত্ত তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো? কে বলতে পারবে? স্যার কেন্দ্রটাই তো সবচেয়ে ছোট বৃত্ত মনে হচ্ছে। কেন্দ্রটা না না, কেন্দ্রটা হচ্ছে একটা বিন্দু, সেটা কোনো বৃত্ত না। স্যার প্রশ্নটা আবার বলবেন স্যার, স্যার এখানে কম দৈর্ঘ্যের দড়ি কথাগুলো নিলেই তো কেটে ছোট কেটে বৃত্ত আসছে। তৈরি করা যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা নামাজের একটা ছোট্ট বিরতি নিব, ঠিক আছে? 10 মিনিটের একটা ব্রেক দিব। আমরা ঠিক 6টা 30-এ আবার ক্লাসটা কন্টিনিউ করবো, ঠিক আছে? ওকে স্যার। আজান দিচ্ছে, তো আমরা নামাজের জন্য 10 মিনিটের একটা বিরতি নিব। আর এই যে যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা হচ্ছে, তোমাদেরকে বলে রাখি, আবার একটু বলে দিই, যে সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করার জন্য কি করতে হবে। সুগা অলরেডি বলে দিয়েছে যে সবচেয়ে ছোট রশি নিতে হবে। তো আমি যদি এরকম একটা, ধরো যে এরকম সাইজের একটা রশি নেই, এই যে এতটুকু, তাহলে আমার বৃত্তটা হবে কেমন বলতো? এই যে এতটুকু, তাই না? আবার যদি বড় একটা রশি নেই তাহলে কিন্তু বৃত্তটা আবার অনেক বড় হয়ে যাবে, তাই না? এই জন্যই বললাম যে ছোট বৃত্ত তৈরি করার জন্য কি করতে হবে। ছোট বৃত্ত তৈরি করার জন্য ছোট রশি নিতে হবে, ঠিক আছে? ওইটাই বলছি। ছোট রশি নিলে কি হবে? ব্যাসার্ধ কম হবে, ব্যাসার্ধ কম হলে বৃত্ত ছোট হবে। তো আমরা আরেকটা জিনিস আমরা শিখলাম, যে ব্যাসার্ধ যত ছোট হবে বৃত্ত তত ছোট হবে, ব্যাসার্ধ যত বড় হবে বৃত্ত তত বড় হবে, ঠিক আছে? ওকে, নামাজের ভিডিওতে আমরা এখন পরের প্রশ্নগুলো দেখি। এই যে দলগত কাজের 163 নম্বর পেজের পরের প্রশ্নগুলো দেখি, যে কোন দল সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য কত মিটার। তো
আমরা একটু আগে জানলাম যে সবচেয়ে বড় বৃত্ত যারা তৈরি করছে ডেফিনেটলি তাদের কি হবে, তাদের দড়ির দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে, তাই না? আর যে দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে তাদের দড়ির দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। এই যে এই যে তাহলে এখন তোমরা এই 3 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আমাকে কে দিবে বলো? কে দিতে চাও? 3 নাম্বার প্রশ্নটা দেখে নাও সবাই আগে, তারপরে বলো কে এই 3 নাম্বার। আমি বলি হ্যাঁ বলো। দড়ির দৈর্ঘ্য বেশি হলে বৃত্তটির আকার বড় হবে, বৃত্তটির ব্যাস বড় হবে এবং ব্যাসার্ধটাও বড় হবে, পরিধিটা ব্যাস আরো যদি বড়, বড় হবে। ব্যাসার্ধ বড় হবে, আর ব্যাসার্ধ বড় হলে পরিধিও বড় হবে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন তাহলে এখন আমরা ব্যাসার্ধ মাপ, ঠিক আছে, ব্যাসার্ধ কিভাবে পরিমাপ করতে হয়, সরি ব্যাসার্ধ না, পরিধি, পরিধি কিভাবে পরিমাপ করতে হবে, ঠিক আছে? পরিধি কিভাবে, ব্যাসার্ধ তো আমরা জানি যে একটা কোনো কিছুর দৈর্ঘ্য, মনে করো স্কেল দিয়ে যেভাবে মাপি আমরা কোনো কিছু একটা, মনে করো যে এই রেখা, আমি যদি তোমাদেরকে বলি যে হ্যাঁ এই রেখাটার দৈর্ঘ্য কত, তোমরা স্কেলের এক মাথা এখানে ধরে আরেক মাথা এখানে, আরেক মাথা দেখে স্কেলের প্রান্ত দেখে বলতে পারবে যে এই এটার দৈর্ঘ্য কতটুকু, তাই না? তো এইভাবে আমরা ব্যাসার্ধ মাপতে পারি, বিভিন্ন মাপের ব্যাসার্ধ আমরা নিতে পারি, ঠিক আছে? ব্যাস নিতে পারি, ব্যাসার্ধ নিতে পারি, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাসার্ধ কিন্তু সবসময় কি হবে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হবে। তো ব্যাসার্ধটাকে কোথা থেকে পরিমাপ করতে হবে, কেন্দ্র থেকে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো এটা গেল আমাদের ব্যাসার্ধ। তো এখানে আরেকটা জোড়ায় কাজ বলছে, ঠিক আছে? আচ্ছা, দেখো এই জোড়ায় কাজটা দেখো, যে বোতলের ছিপির ব্যাসার্ধ মাপে, ঠিক আছে? বোতলের ছিপির ব্যাসার্ধ মাপে, এই যেখানে 3টা বোতলের ছিপি দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এগুলোর ব্যাসার্ধ মাপতে বলছে। এখন না দেখি কেউ একজন আমাকে বলতে পারবে এই ব্যাসার্ধ কিভাবে মাপবো বোতলের ছিপির? কে বলতে পারবে, না দেখে আমাকে বলো তো। স্যার কেন্দ্র কেউ বলতে থেকে পারবে? স্যার কেন্দ্র থেকে হচ্ছে আহ ব্যাসটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত মাপবো তিনটা ছিপি। আচ্ছা, বাকিরা অন্য কারো মাথায় কোনো আইডিয়া আছে কিভাবে মাপতে পারি? আচ্ছা, তোমাদেরকে যদি একটা বৃত্তাকার প্লেট, তোমরা যে প্লেটে ভাত খাও সেই প্লেট যদি দেওয়া হয়, আমি যদি বলি এই প্লেটের কেন্দ্রটা আমাকে বের করে দেখাও, তোমরা কি সহজে বের করতে পারবা? না দেখে খালি চোখে কখনো কি স্যার তোমরা এই একটা বৃত্তের কেন্দ্র কখনো বের করতে পারবে সঠিকভাবে? পসিবল এটা? মনে করো এই যে একটা ধরো যে একটা বৃত্ত আছে, হ্যাঁ, এই এটার মতো একটা বৃত্ত, আমি যদি তোমাদেরকে বলি এই একেবারে অ্যাকুরেটলি তোমাকে বৃত্তটা পরিমাপ করতে হবে, হ্যাঁ, এখানকার এই বৃত্তটা, তাহলে কেউ পারবে বের করতে? কেউ কিন্তু পারবে না। আমি যদি ধরেও নেই এখানে হবে, কিন্তু এক্স্যাক্টলি এটা এখানে হবে না। আমি যদি চারপাশে এভাবে মেপে দেখি, ঠিক আছে, তাহলে দেখা যাবে কোনো দিকে বড় কোনো দিকে ছোট। এ দেখো এদিকে একটু বড় স্যার মনে এটা হচ্ছে, কখনোই পসিবল হবে না। এটা কখনোই পসিবল হবে না। তো এখন তুমি বলো যে এখন একটা বোতলের ছিপি, এই দেখো একটা বোতলের ছিপির কেন্দ্রটা তুমি কিভাবে বুঝতে পারবে বলো? এরকম ভাবে একটা বোতলের কেন্দ্রের ছিপিও তো তুমি বুঝতে পারবে না, তাহলে কিভাবে সম্ভব? আর বোতলের ছিপি অনেক ছোট হয়, স্যার যার কারণে তুমি একুরেটলি মাপতেও পারবে না, যদিও তুমি কেন্দ্রটা দেখতে পাও, ঠিক আছে, তারপরেও তুমি একুরেটলি মাপতে পারবে না, কারণ অনেক ছোট, তাই না? আচ্ছা, হ্যাঁ কিছু বলতে চাচ্ছি জুয়াইরিয়া, বলো, বলে ফেলো। হ্যাঁ জুয়াইরিয়া, আমরা বলে ফেলো, আমি শুনছি। স্যার হচ্ছে ছিপির হচ্ছে দৈর্ঘ্যটা মাপতে হবে, মানে ছিপিগুলা তিনটা দৈর্ঘ্যটা মাপতে হবে, মাপে হচ্ছে আহ, ব্যাসগুলা মাপে
ব্যাসগুলা মাপে হচ্ছে ভাগ 3টা দ্বারা ভাগ করলেই ব্যাস হচ্ছে পাওয়া যাবে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো। আচ্ছা, আমি ব্যাপারটাকে আরো সুন্দর করে তোমাদের জন্য এক্সপ্লেইন করছি, কিভাবে সহজেই বুঝতে পারো তোমরা, কিভাবে ব্যাসার্ধটা মাপতে পারো। দেখো, এই যে এই জিনিসগুলো বুঝতে পারা, ধরতে পারা, এগুলো কিন্তু তোমাদেরকে পরবর্তীতে লাগবে, ঠিক আছে? এমনটা কিন্তু এরকম এরকমটা ভাবার অবকাশ নেই যে না এই জিনিসগুলো, এই যে আমাদের জোড়াই কাজ দেয়া হয়েছে, দলগত কাজ দেয়া হয়েছে, যে এগুলো, এসব জিনিস করে কি হবে, যে এই যে ছোট ছোট টেকনিক গুলো ধরতে পারা, এগুলো তোমাদের জ্যামিতিতে অনেক হেল্প করবে, ঠিক আছে? তারপরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে তোমাদেরকে অনেক হেল্প করবে। এই জন্য এই জিনিসগুলো জানতে হবে, এই টেকনিক গুলো জানতে হবে। এই টেকনিক গুলো জানলে তোমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে জ্যামিতির ক্ষেত্রে। আর জ্যামিতি রিলেটেড তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে অন্যান্য ক্লাসে, সেগুলোতে অনেক সুবিধা হবে। তো দেখো, এখানে বোতলের যে ছিপিগুলোর কথা বলা হয়েছে, ধরো যে এটা একটা বোতলের ছিপি, ঠিক আছে? এটাকে কপি করে এরকম পাশাপাশি আমরা তিনটা নিই, ঠিক আছে? এরকম পাশাপাশি আমরা তিনটা নিব, পাশাপাশি তিনটা বোতলের ছিপি নিব। তিনটা বোতলের ছিপি নিয়ে আমরা ঠিক এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দূরত্ব কত আমরা এটা দেখবো, ঠিক আছে? একটা দাগ, একটা দাগ দাগ টেনে নিচ্ছি, যে একেবারে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা এরকম পয়েন্ট পর্যন্ত আমরা একটা দৈর্ঘ্য পাবো, তাই না? এই দেখো, এখানে কিন্তু স্কেলের মাধ্যমে সেটাই দেখাচ্ছে, স্কেলের মাধ্যমে কিন্তু সেই জিনিসটাই দেখাচ্ছে। এখানে এই যে প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এখানে দেখো 9.6 এরকম আসছে, 9.6 সেন্টিমিটার। এখানে এটা কিন্তু সেন্টিমিটার স্কেল। স্টিলের স্কেলের পিছন দিকে দেখবে, একদিকে থাকে ইঞ্চি আর একদিকে থাকে সেন্টিমিটার, ঠিক আছে? তো স্টিলের স্কেল গুলোর পিছন দিকে এরকম সেন্টিমিটার স্কেল তোমরা দেখতে পাবে। তো সেই সেন্টিমিটার স্কেল দিয়ে পরিমাপ করতেছে। ওদের ক্ষেত্রে আসছে কত? 9.6 সেন্টিমিটার, ঠিক আছে? 9.6। এই ছোট ছোট দাগগুলোকে 0.1 ধরা হয়, ঠিক আছে? 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, ঠিক আছে? তো এরকম করে যদি ছোট ছোট পয়েন্ট গুলো দেখো, এখানে ঠিক 6 এর এখানে আসছে, ঠিক আছে? এই জন্য বলছি 9.6। এই 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 যে দেখিয়ে দেই তোমাদের একটু মার্ক করে, যে এটা গেল 9, এই যে 9, 9 এর পরে এটা হচ্ছে 9.5, এটা 10, তারপরে 10.5, এটা 11, এরকম। তো এখানে 9.5 কে একটু অতিক্রম করেছে, যার কারণে বলছি যে এটা হচ্ছে 9.6, ঠিক আছে? তো এটা তো জানলাম 9.6 আসছে ওদের। তো আমরাও যদি এরকম ভাবে, এক এক বোতলের ছিপির সাইজ এক এক রকম, তো আমরা যদি এভাবে বোতলের তিনটা ছিপি পাশাপাশি পাশাপাশি এভাবে নিয়ে, তিনটা একই মাপের ছিপি নিতে হবে, একই মাপের ছিপি আমরা পাশাপাশি নিয়ে এই যে এ থেকে বি পয়েন্ট, হ্যাঁ, এ থেকে বি পয়েন্টের দৈর্ঘ্য আমরা মেপে নিলাম। ধরে নাও আমরা এখানে ওই 9.6 সেন্টিমিটারই পেলাম, ঠিক আছে? 9.6 সেন্টিমিটার পেলাম। তাহলে এই 9.6 সেন্টিমিটারটা অ্যাকচুয়ালি কি বলতো? এই 9.6 সেন্টিমিটার, 9.6 সেন্টিমিটারটা হচ্ছে এই যে এই তিনটা ছিপির ব্যাস, তাই না? তিনটা ছিপির ব্যাস, ধরতে পেরেছো? স্যার এই যে প্রথম ছিপিটা এটা, দ্বিতীয় ছিপি এটা, তৃতীয় ছিপি এটা। প্রথম ছিপির ব্যাস হচ্ছে এই যে এই এতটুকু, এই যে এতটুকু, তাই না? দ্বিতীয় ছিপির ব্যাস হচ্ছে এতটুকু, আবার তৃতীয় ছিপির ব্যাস হচ্ছে এতটুকু। তো এই যে এই তিনটা ছিপির ব্যাস হচ্ছে কত আমাদের? 9.6 সেন্টিমিটার, তাই না? তাহলে তিনটা ছিপির ব্যাস যদি 9.6 সেন্টিমিটার হয়, তাহলে একটা ছিপির ব্যাস কত হবে আমরা বের করতে পারবো না? কিভাবে বের করবো বলো তো? 3 দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, 3 দিয়ে ভাগ করবো। আচ্ছা, বাকিরা সাইলেন্ট কেন? তোমরা কি ধরতে পারছো না নাকি? বাকিরা কি বুঝতে পারছো? জেমি, সুবা, ইভা, জি স্যার। ইভা বুঝতে পারছো? ইভা আর ইয়েস আনিশা, স্যার, তোমরা বুঝছি। বুঝতে পারছো তো না?
বুঝতে না পারলে অবশ্যই বলতে হবে। ইয়েস স্যার। তো 9.6 কে 3 দ্বারা ভাগ করলে কত আসে বলতো? 3.2 আসে। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম? একটি ছিপির ব্যাস পেলাম। একটি ছিপির ব্যাস 3.2 সেন্টিমিটার। ঠিক আছে, 3.2 সেন্টিমিটার পেলাম। এখন আমরা কি জানি, আমাদেরকে কি বের করতে বলছে কি বলতো? এখানে ব্যাসার্ধ বের করতে বলছে নাকি ব্যাস বের করতে বলছে? ব্যাসার্ধ বের করতে বলছে, এই যে বোতলের ছিপির ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা কি জানি ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই না? জি স্যার। হচ্ছে ব্যাসের অর্ধেক। তো আমরা তো জেনেই গেছি যে এখানে ব্যাস হচ্ছে কত? একটি ছিপির ব্যাস হচ্ছে 3.2 সেন্টিমিটার। তাহলে এই ব্যাস থেকে ব্যাসার্ধ পেতে গেলে 3.2 সেন্টিমিটারকে কি করতে হবে বলতো? 3.2 সেন্টিমিটারকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? সবাইকে বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেলাম? 1.6 পেলাম। এভাবেই আমরা একটা ছিপির ব্যাসার্ধ মাপতে পারি। সবাই কি পুরো প্রসেসটা বুঝতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। এখন কথা হচ্ছে, আমরা তো একটা ছিপি নিয়েই এই কাজটা করতে পারতাম। প্রথমে একটা ছিপির ব্যাসার্ধ মাপে সেটাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করতে পারতাম, তাই না? তাহলে এখানে 3টা ছিপি নেওয়ার কোনো দরকার ছিল? 3টা ছিপি কেন নেওয়া হলো বলতো? কেউ বলতে পারবে? আচ্ছা, বলে দিচ্ছি। 3টা ছিপি এই জন্য নেওয়া হয়েছে যে এই যে তোমাদের পরিমাপ করা, এই পরিমাপটা যেন অনেক বেশি নিখুঁত হয়। ঠিক আছে, অনেক অ্যাকুরেট হয়। এই অ্যাকুরেট করার জন্য 3টা ছিপি নেওয়া হয়েছে। ঠিক আছে, তুমি যদি 5টা ছিপি নিতাম তাহলে তুমি আরো অ্যাকুরেটলি এটার আহ কত সেন্টিমিটার এটা তুমি বের করতে পারতে। ঠিক আছে, তখন হয়তো বা এরকম এরকম কোনো ভ্যালু আসতো যে আরো অ্যাকুরেট ভ্যালু 6.12 বা 1. এখানে যেমন 1.612 বা 1.59, এরকম একটা আরো অ্যাকুরেট ভ্যালু আসতো। ঠিক আছে, এখন যেমন 1.6 আসছে। বুঝতে পেরেছো যে একটা পরিমাপের একটা জিনিস আমি পরিমাপ করছি সেটা কত নিখুঁত ভাবে পরিমাপ করছি। ঠিক আছে, এটা কিন্তু অনেক জরুরি। তো অনেক নিখুঁত ভাবে যদি আমি পরিমাপ করতে যাই, এই জন্য ওরা বেশি সংখ্যক ছিপি নিয়েছে। এতে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়, অর্থাৎ যে ভ্যালুটা আমাদের বের হবে সেই ভ্যালুটা অনেক বেশি নিখুঁত হবে। ঠিক আছে, যত বেশি ছিপি নিবে তত বেশি নিখুঁত হবে আস্তে আস্তে ভ্যালুটা। ঠিক আছে, যত কম নিবে তত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য তারা 3টা নিছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই, তাই না? এই যে এখানে তোমরা পড়বে, জি স্যার। স্যার। এই যে এখানে তোমরা এই ব্যাপারটা পড়বে তাহলে বুঝতে পারছো। এই যে ধাপ 1, 2, 3। আমি যে জিনিসটি তোমাদেরকে এক্সপ্লেন করলাম সেটাই বলছে এই ধাপ 1 তোমাদের বইয়ের যে 164-65 নম্বর পেজে ধাপ 1, 2 এবং 3। ধাপ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার তুমি পড়ো, তোমরা অনেক আর ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে বলছে কি বৃত্তের কেন্দ্র নির্ণয়। ঠিক আছে, এখন বৃত্তের কেন্দ্র কিভাবে নির্ণয় করবো? দেখো এখানে কি বলা হয়েছে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বৃত্তাকৃতি জিনিসপত্র ব্যবহার করি। তো এই জিনিসগুলো দিয়ে অনেক সহজে বৃত্ত কিন্তু আমরা তৈরি করতে পারবো, কিন্তু কেন্দ্র কিন্তু সহজে আমরা চিহ্নিত করা যায় না। যেমনটা আমি একটু আগে তোমাদেরকে একটা উদাহরণ দিলাম যে তোমরা যে খাবার প্লেট, ঠিক আছে, এই খাবার প্লেটের দৈর্ঘ্য কিন্তু কেন্দ্র কিন্তু সহজে আইডেন্টিফাই করা যায় না। ঠিক আছে, তো এই জন্য কেন্দ্র সঠিকভাবে যদি আইডেন্টিফাই করতে চাই, এর জন্য কি করতে হবে? আমি যদি কাঁটা কম্পাস ব্যবহার করি, সরি কাঁটা কম্পাস না, পেন্সিল কম্পাস। আচ্ছা, কাঁটা কম্পাস কাকে বলে আর পেন্সিল কম্পাস কাকে বলে বোঝো কি? দুটোর মধ্যে ডিফারেন্স জানো তো নাকি? জি স্যার। সবাই জানো তো নাকি? পেন্সিল কম্পাস হচ্ছে যেটাতে পেন্সিল মাউন্ট স্যার। করা যায়, তোমাদের জ্যামিতি বক্স
খেয়াল করলে দেখবে একটাতে এরকম কম্পাস, দুটো কম্পাস থাকে এরকম, হ্যাঁ, ঠিক আছে। একটা এরকম, আরেকটাতে এরকম এই জায়গায় পেন্সিল মাউন্ট করার একটা জায়গা থাকে, এখানে তোমরা পেন্সিল মাউন্ট করতে পারো, ঠিক আছে। আর আরেকটা থাকে হচ্ছে তোমাদের এরকম, যে দুটোর এর দুটো মাথায়, কোনো মাথাতেই পেন্সিল ইয়ে করা থাকে না, দুটো সুচালো জিনিস থাকে, তাই না? তো এইটাকে বলা হচ্ছে কাটা কম্পাস, এটাকে বলা হচ্ছে পেন্সিল কম্পাস, ঠিক আছে। ওকে, বাই দ্য ওয়ে। তো পেন্সিল কম্পাস দিয়ে যখন একটা ছবি বৃত্ত আঁকবে, তখন যে পাশে তোমাদের পিনটা থাকবে কম্পাসের, সেই পিনটা যে পয়েন্টে থাকবে সেই পয়েন্টটাই হচ্ছে হবে তোমাদের বৃত্তের কেন্দ্র, তাই না? আর যদি বড় কোনো বৃত্ত তৈরি করো, তাহলে কি হবে? বড় কোনো বৃত্ত তৈরি করতে যেমন ধরো যে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে দুটো মেয়ে মাটিতে বসে রশি দিয়ে বৃত্ত আঁকতেছিল, তো সেক্ষেত্রে কেন্দ্র কোনটা হবে? যে পয়েন্টে একটা মেয়ে ধরে বসেছিল, তাই না? যে পয়েন্টে একটা মেয়ে, এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টে দেখো, এ কিন্তু ধরে রশিটা চেপে ধরে আছে, এই পয়েন্টটা হবে এই বড় বৃত্তটার কেন্দ্র, ঠিক আছে। আমরা নিচের এই ছবিটা দেখতে পাচ্ছি কি, দেখো, যে দুজন দুই ভাবে বৃত্ত এঁকেছে। একজন হচ্ছে তোমাদের গোলাকার একটা বস্তু দিয়ে বৃত্ত তৈরি করছে, এবং একজন পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত তৈরি করছে, যার কারণে সে এখানে আইডেন্টিফাই করতে পারছে বৃত্ত, আর একজন বৃত্তের কেন্দ্র আইডেন্টিফাই করতে পারছে, আরেকজন কিন্তু পারেনি। বুঝতে পেরেছো? তো এভাবে আমরা বৃত্তের কেন্দ্র আইডেন্টিফাই করতে পারবো। তো র্যান্ডমলি যে কোনো জিনিস দিয়েই আমরা যদি বৃত্ত আঁকি, সেক্ষেত্রে আমরা বৃত্তটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো না। সঠিকভাবে বৃত্ত আইডেন্টিফাই করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, তাহলে কি এটা কোনোভাবেই পসিবল না? এই মেয়েটা কি কোনোভাবেই বৃত্তর কেন্দ্রটা নির্ণয় করতে পারবে না? স্যার পারবে। পারবে। এই যে স্যার পারবে। দেখো নিচে কিন্তু সে বলে দিছে যে ও কি করবে। আচ্ছা, তোমরা বলো তো কিভাবে করা যাবে? কিভাবে করব, কেউ একজন বলো। এই মেয়েটার নাম খুব সম্ভবত স্যার মীরা, তাই না? হ্যাঁ, স্যার বলো। বৃত্ত হচ্ছে দুই ভাঁজ করে ওইখানের মধ্যে চিহ্নিত করলে হচ্ছে বৃত্তের কেন্দ্র হবে না। আচ্ছা, আমি বলছি যে এই মেয়েটা অর্থাৎ মীরা যে বৃত্তটা এঁকেছে, সে এই যে বৃত্তটাকে এই বরাবর কেটে নিবে, ঠিক আছে। কেচি দিয়ে এই বৃত্তটাকে কেটে নিবে। বৃত্তটাকে কেটে নিলে এরকম গোল একটা কাগজ পাবে সে, তাই না? আর এরকম গোল একটা কাগজ পাবে। তো এই গোল কাগজটাকে সে প্রথমে এই বরাবর ভাঁজ করবে, এই বরাবর ভাঁজ করবে। এই বরাবর ভাঁজ করলে সে কি পাবে বলতো? এই এরকম একটা শেপ পাবে, তাই না? এরকম একটা শেপ পাওয়ার পর সে যদি আবার এই বরাবর ভাঁজ করে, এই বরাবর যদি ভাঁজ করে, ঠিক আছে, তাহলে সে এরকম আরেকটা শেপ পাবে, এরকম একটা শেপ পাবে, তাই না? এরকম করে যদি সে ভাঁজ করে, তাহলে এই যে এই পয়েন্টটা, সূচালো পয়েন্টটা, এই পয়েন্টটাই হবে ওই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে তাকে কাগজটা কেটে ফেলতে হবে, কিন্তু যে ছেলেটা করছে সেক্ষেত্রে তাকে কাগজটা কাটতে হবে না, কিন্তু এই মেয়েটা যে বৃত্ত তৈরি করছে সেক্ষেত্রে তাকে বৃত্ত আইডেন্টিফাই করার জন্য তাকে কাগজটাকে কেটে তারপরে বৃত্তটা আইডেন্টিফাই করতে হবে। এভাবে ভাঁজ করার পর যখন তুমি ভাঁজটা খুলবে, তখন তুমি এইরকম একটা দেখতে পারবে, যে এরকম এখানে মাছ বরাবর এরকম ভাঁজ দেখতে পারবে, আর এরকম একটা দাগ দাগ দেখতে পারবে। এই দাগ দুটো যে পয়েন্টে মিলবে, এই পয়েন্টটাই হবে বৃত্তের কেন্দ্র। বুঝতে পেরেছো সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা পরে দেখি কি আছে। এই যে বস্তুর ভারসাম্যকরণ, ঠিক আছে, এই জিনিসটা কেউ একজন পড়ো। কে পড়বে বলো? কে পড়তে স্যার ইচ্ছুক? আমি পড়ি। আমি পড়ি। হ্যাঁ, আচ্ছা, ইভা স্যার কিছু। আমি স্যার পড়ি। আচ্ছা, ওয়েট ওয়েট, ইভা কিন্তু রেসপন্সই করছে না। আচ্ছা, আমি চাচ্ছি যে ইভা পড়ুক এটা। ইভা,
তুমি একটু রিডিং করো, আমরা সবাই জাস্ট শুনবো, ঠিক আছে? তুমি রেসপন্স করছো না। ওকে স্যার। আচ্ছা, পড়ো। বস্তুর ভারসাম্যকরণ। গণিত শিক্ষক রফিক স্যার মীরার কাছে জানতে চান বৃত্তের কেন্দ্র কেন প্রয়োজন। মীরা তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। স্যার বললেন কোনো সমস্যা নেই, এই প্রশ্নের উত্তর জানার জন্য একটি খেলা খেললে কেমন হয়। খেলাটি কিন্তু খুবই মজার। খেলাটি হলো তোমরা একটি আঙ্গুলের ডগায় তোমার খাবার থালা বা গোলাকার চাকতি নিচের চিত্রের মতো ধরে রাখতে হবে। প্রথমবার অন্তত 10 সেকেন্ড রাখতে পারলেই হবে, তার আগে মাটিতে পড়তে দেওয়া যাবে না। কি, 10 সেকেন্ডের আগেই মাটিতে পড়ে গেল? আবার চেষ্টা করো। কয়েকবার চেষ্টার পর মীরা থালাটি কেন্দ্র খুঁজে পেল এবং থালাটি তার আঙ্গুলের ডগায় 10 সেকেন্ডের বেশি সময় রাখতে পারে। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মাথায় হাঁড়ি নিয়ে দৌড় প্রতিযোগিতার কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। ব্যাপারটা একটু ভেবে দেখো তো, উপরের খেলাটির সাথে হাঁড়ি খেলারই কোনো সম্পর্ক আছে কিনা। আচ্ছা, ওকে, তাহলে এখন বাকি যারা তোমরা শুনবে, যে চারজন তোমরা শুনলে, এখন তোমরা বলো আমাকে আসলে কি বুঝতে পারলে, এই যে এতটুকু যে পড়লো, ইভা যে এই জিনিসটা পড়লো, তোমরা কি বুঝতে পারলে এই এই অংশটুকু থেকে, এই প্যারাগ্রাফ গুলো থেকে? স্যার কোনো একটা স্যার গোলাকার আমরা বস্তুকে হচ্ছে ঘুরাচ্ছে। হ্যাঁ, তো স্যার হচ্ছে গোলাকার, কোনো গোলাকার বস্তুর কেন্দ্রে হচ্ছে না ধরলে সেটা পড়ে যাবে, এবং কেন্দ্রে ধরলে সেটা 10 সেকেন্ডের বেশি থাকতে পারবে। চাকতিটা যেমন গোলাকার চাকতিটা। আচ্ছা, আহ, তার মানে আমরা জানতে পারলাম কি, যে আমরা যদি আমাদের আহ, আমাদের আঙুলের ডগার মধ্যে কোনো কিছুকে রেখে ঘোরাতে চাই, সেক্ষেত্রে সেই বস্তুটার কেন্দ্রতে আমাদের আমাদের আঙুলটা এমন ভাবে রাখতে হবে যেন সেই বস্তুটার কেন্দ্রে থাকে আমাদের আঙুলটা, ঠিক আছে? তাহলে আমরা সেটাকে অনেকক্ষণ ধরে ঘোরাতে পারবো আমাদের আঙুলের ডগার উপর রেখে। তাছাড়া আমরা পারবো না, সেটা পড়ে যাবে নিচে, তাই না? তাহলে এই যে মাথায় হাড়ি নিয়ে দৌড় প্রতিযোগিতা, এক্ষেত্রে কি ব্যাপারটা সেম? এক্ষেত্রেও ব্যাপারটা সেম। সেক্ষেত্রে মাথায় যে হাড়ি বা পাতিল বলো, যাই বলো, সেই মাটির হাড়ি সাধারণত দেওয়া হয় এই এই প্রতিযোগিতাতে, এই প্রতিযোগিতাটাতে। তো সেই মাটির হাড়ি যখন মাথায় নেয়, তখন এমন ভাবে হাড়িটাকে মাথায় নিতে হয় যেন তার সেই জিনিসটার ভর, অর্থাৎ মাটির যে থালা, মাটির যে হাড়িটা, সেটার ভর যেন একেবারে কেন্দ্রে থাকে, ঠিক আছে? কেন্দ্রে থাকে। এরকম মাটির হাড়ি কি উপর থেকে দেখলে এরকম গোলাকার দেখা যাবে না, বলতো? এরকম জি গোলাকার স্যার। দেখা যাবে না। এই জি স্যার। কেন্দ্রটাকে যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, তখন কিন্তু সহজেই আমরা সেই সহজে সেই মাটির হাড়িটা আমাদের মাথা থেকে পড়ে যাবে না। এই জন্যই কিন্তু আমরা অনেক সময় দেখি যে মাথায় অনেকে মাটির হাড়ি নিয়ে অনেকে পর্যন্ত যেতে পারে, অথচ মাথা মাথা থেকে সেটা পড়ে যায় না, ঠিক আছে? তো এভাবে যদি করতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে সেটা অনেকক্ষণ স্টেবল থাকবে আমার মাথার উপরে, মানে ঠিকঠাক ভাবে থাকবে, নড়াচড়া করবে না বা পড়ে যাবে না, সেটাই বলছে। এই জিনিসটা আমরা লাটিমের ক্ষেত্রেও দেখতে পাই। লাটিম ঘোড়া দেখেছো না সবাই? জি সবাই স্যার। ইয়েস লাটিম, স্যার। তো লাটিম যখন ঘোরা হয়, লাটিম কিন্তু যখন ঘুরে, তখন কিন্তু দেখবে যে লাটিমের যে একটা সূচল মাথা থাকে, সেই মাথার উপরে থেকেই সে ঘুরতে থাকে, ঠিক আছে না? তাই না? এই যে মনে করো যে, ধরে নাও এটা একটা লাটিম, যে এইটা, তো সবসময় দেখবে যে এই মাথার উপর ভর করে সে, এটা কিন্তু থাকে, তার কেন্দ্র থাকে, যার কারণে সে এক জায়গায় কেন্দ্র করে থেকে ঘুরতে পারে। তো যখন ঘোরা বন্ধ হয়ে যায়, পড়ে যায়, তখন আর ভারসাম্য কেন্দ্রে থাকে না, যার কারণে সে পড়ে যায়, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো মনে রাখবে। এরকম বিষয়গুলো তোমরা আশেপাশে চলাফেরার ক্ষেত্রে তোমাদের আশেপাশে অনেক দেখতে পাবে, যেমন লাঠিমের ক্ষেত্রে দেখতে পারলে, তারপরে হাড়ি নিয়ে দৌড় প্রতিযোগিতা, তারপরে আহ এই যে হাতের আঙুলের উপরে প্লেট রেখে ঘোরানো, তারপরে তোমরা ফুটবল দেখবে যে অনেকে আঙুলের উপর ফুটবল ঘোরাচ্ছে। এই ব্যাপারগুলো, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু এই বৃত্তের কেন্দ্রের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তো বৃত্তের কেন্দ্রটা বা গোলাকার একটা বস্তু বা বৃত্তের যদি আমরা কেন্দ্রটাকে আইডেন্টিফাই করতে পারি এবং সেখানে সেখানে আঙুল রেখে আমরা যদি ঘোরাতে পারি, তাহলে আমরা দেখবো যে সেটা অনেকক্ষণ ধরে আমাদের আঙুলের উপর ঘুরতে পারছে, ঠিক আছে? ওকে।
এই যে এখন হচ্ছে কাগজ কেটে লাটিম বানানো, কাগজ কেটে লাটিম বানানোর কথাই বলছেন। কাগজ কেটে আবার কিভাবে লাটিম বানানো যায়? তোমরা কি কখনো ট্রাই করেছো এটা, কাগজ কেটে কিভাবে লাটিম বানানো যায়? নো স্যার। আচ্ছা, কাগজ কেটে No, লাটিম sir. লাটিম লাটিম বানানো খুবই সহজ। জাস্ট জাস্ট তোমরা একটা মোটা একটা কাগজ নেবে, ঠিক আছে, মোটা। আহ, তোমরা অনেক সময় দেখো না, অনেক চিপসের প্যাকেটের ভিতরে ছোট ছোট কিছু আহ, আহ, ঘোরানোর জন্য কিছু খেলনা থাকে, এরকম গোল, জি স্যার। এরকম ঘোরানোর জন্য এরকম ছোট্ট একটা স্যার ইয়ে থাকে, এরকম ঘোরানো যায় সেটাকে। স্যার চরকি বলে ওইটাকে। হ্যাঁ, চৌকি টাইপের কিছু খেলনা থাকে, হ্যাঁ। তো এই জিনিস ওরকম টাইপের একটা জিনিস, তো কাগজ দিয়েও তোমরা চাইলে এটাকে বানাতে পারবে। তো কিভাবে বানাতে পারবে? অনেক সহজ একটা জিনিস, তোমরা ট্রাই করতে পারো বাসায়। জাস্ট একটা মোটা কাগজ দিবে, মোটা কাগজ থেকে ছোট একটা বৃত্ত আঁকবে, ছোট, খুব বেশি বড় হলে কিন্তু পারবে না। ছোট একটা বৃত্ত আঁকবে এবং কেন্দ্র কিন্তু জানা থাকতে হবে তোমার, যেমন তেমন ভাবে আঁকলে হবে না। এটা কাটা পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে, তাহলে তোমরা কেন্দ্রটা জানবে, ঠিক আছে। এই যে কেন্দ্রটা আইডেন্টিফাই করে ছোট্ট একটা বৃত্ত নিবে, তারপরে একটা কাঠি নিবে, গোলাকার একটা কাঠি নিয়ে, বা টুথপিক ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে, টুথপিক গুলো, হ্যাঁ। এই কেন্দ্র বরাবর একটা ফুটো করে যদি তুমি টুথপিকটাকে ঢুকিয়ে দাও, এবং টুথপিকের এক প্রান্ত ভেঙে নাও, তারপরে দেখবে যে টুথপিকটাকে যখন তুমি ঘোরাবে তখন দেখবে যেটা অনেকক্ষণ ধরে ঘুরছে। কিন্তু কেন্দ্র থেকে আবার এটাও ট্রাই করে দেখবে, দুটো এরকম ছোট ছোট নিবে, ঠিক আছে। একটা কেন্দ্রে ফুটো করে তৈরি করবে লাটিম তৈরি করবে, আর একটা হচ্ছে কেন্দ্র থেকে একটু দূরে, ঠিক আছে। কেন্দ্র থেকে হালকা একটু এদিক ওদিক করে, হালকা একটু এদিকে, মনে ধরো যে এই পয়েন্টে একটা ফুটো করে, টুথপিকটাকে ফুটো করে তুমি ঘোরানোর চেষ্টা করবে। তো দেখবে এটা অনেকক্ষণ ধরে, এই লাটিমটা অনেকক্ষণ ধরে ঘুরতে পারবে, বাট এটা অনেকক্ষণ ধরে ঘুরতে পারবে না। ঠিক আগে যে ঘটনাটা ঘটেছিল, যে প্লেট যখন হাতের আঙুলের কেন্দ্রের উপরে রেখে ঘোরানো হচ্ছিল তখন সেটা 10 সেকেন্ডের বেশি সময় ধরে ঘুরছিল, কিন্তু যখন কেন্দ্রের বাইরে আঙুলটা ছিল, আঙুলের পজিশন ছিল, তখন কিন্তু সেটা বেশি সময় ধরে ঘুরছিল না। বুঝতে পেরেছো? ওকে। জি স্যার। আচ্ছা, আর এখানে কি বলছে, বৃত্তের জ্যা এবং চাপ সম্পর্কে জেনে নিই। বৃত্তের জ্যা এবং চাপ সম্পর্কে আমরা আগেই জেনেছি, এখন আমরা এই যে নিচের প্রশ্নগুলো সম্পর্কে একটু শিখবো, ঠিক আছে। তো প্রশ্নগুলো কি দেখো, এখানে বৃত্তের ব্যাস ও জ্যায়ের মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এগুলো থাকবে হোমওয়ার্ক, আজকে রাত্রের মধ্যেই হোমওয়ার্ক সাবমিট করবে, ওকে। ওকে রামিজ, স্যার। রামিসা, প্রশ্ন লিখবো। তোমার গত দিনের কিন্তু হোমওয়ার্কটা বাকি আছে, তুমি দুটো হোমওয়ার্ক একবারে পাঠিয়ে দিবে, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আহ স্যার গতদিন আমরা কি প্রশ্ন হোমওয়ার্কটা, লিখে উত্তর লিখবো? প্রশ্ন না লিখলে হবে। এই যে প্রথমটাকে 1 নাম্বার, দ্বিতীয়টাকে 2 নাম্বার, তৃতীয়টাকে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এভাবে দিয়ে জাস্ট অ্যান্সার লিখলেই হবে, প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। তো এটা থাকবে হোমওয়ার্ক, ওকে। এটাই হোমওয়ার্ক থাকবে। আর নেক্সট দিন আমরা বৃত্তের পরিধি নির্ণয় করা শিখব। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr, ঠিক আছে। 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র। তো এটা সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলসে জানবো। আর নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটাকে শেষ করে দেওয়ার, এই চ্যাপ্টারটাকে শেষ করে দিয়ে তারপরে আমরা তারপর